এই মুহূর্তে আমাদের ঘড়িতে সময় রাত 9টা বেজে 5 মিনিট। আর প্রতি বৃহস্পতিবারের মতো ভোরবেলা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম, আপনাদের সবারই ভালোবাসার রাতুল। সো আপনারা ভালোবাসেন বলেই আমি প্রতি বৃহস্পতিবার আপনাদের মাঝে ফিরে আসি। সো আজকেও এর ব্যতিক্রম কিছু নয়, এসেছি আপনাদের মাঝে একটা ভৌতিক গল্পের পসরা নিয়ে। সো থাকবো রাত 11টা পর্যন্ত, আপনারা সকলেই জানেন। সো আমার বিশ্বাস আজকেও আপনারা থাকবেন। সো আমি মনে করি আজকের ভূতবেলা বেশ ভালো জমবে। সো আপনার সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আমি চলে যাচ্ছি আজকের আয়োজনের মূল পর্বে। সো আমি নামটা শুরুতেই বলছিলাম, উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। রাতুল ভাই, ঘটনার শুরুতে আপনি সহ ভূতবেলার সকল শ্রোতাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম। রাতুল ভাই, আমি জাহিদুল ইসলাম বরকত। আমার বাড়ি শরীয়তপুর জেলা নড়িয়া থানা ঘড়িসার ধীরপাড়া গ্রামে। আমি একজন ইতালি প্রবাসী, তাই আমি চাই বরাবরের মতো এবারও আমার মেইলটি আপনিই পড়ে শোনান। আমার পাঠানো এটি আপনাকে পঞ্চম ঘটনা। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে ভূতবেলায় প্রচার করার অনুরোধ রইল। আজকের ঘটনাটি দুবাই প্রবাসী আমার বন্ধু আলী ইসলামের কাকার সাথে ঘটে যাওয়া। আলী ইসলামও ভূতবেলার নিয়মিত শ্রোতা। সেই আলী ইসলামের থেকে আজকের ঘটনাটি সংগ্রহ করা, তাই আমি ওর মতো করেই বলার চেষ্টা করছি। সময়টা 1996-97 আষাঢ় মাসের। রাতুল ভাই, আপনি হয়তো দেখে থাকবেন এই সময় বিয়ে বাড়িতে মেহমানদের খাবারের জন্য কাঠের তৈরি 2 পার্টওয়ালা বিশেষ একটা চেয়ার ছিল, আর কাঠের তৈরি ছিল টেবিল। আমার কাকার নাম ছিল মজনু ব্যাপারী। কাকা পেশায় একজন ফার্নিচার বা কাঠ মিস্ত্রি ছিলেন। আমাদের স্থানীয় ঘড়িসার বাজার থেকে 4 কিলোমিটার দূরে পদ্মা নদীর পার ঘেঁষে আরও একটি বাজার ছিল। সেই বাজারটির নাম ছিল সুরেশ্বর বাজার। ঢাকার সদরঘাট থেকে আমাদের শরীয়তপুরের সবাই লঞ্চে করে এই সুরেশ্বর ঘাটে এসে নামতো। তাই বলা যায় এই বাজারটি রাত দিন 24 ঘন্টাই জমজমাট থাকে। এই সুরেশ্বর বাজারে একজন ব্যক্তি নতুন একটি ডেকোরেটরের ব্যবসা দেবে, তাই আমার কাকাই সেই দোকানের চেয়ার টেবিল বানানোর অর্ডার পায়। মজনু কাকা হিসেব করে দেখে যে পরিমাণ চেয়ার টেবিল বানাতে হবে তাতে প্রায় তার 1 মাসের অধিক সময় লাগবে। রাতুল ভাই, আপনাকে আরো একটা বিষয় বলে রাখি, সুরেশ্বর বাজার থেকে আমাদের বাড়ির দূরত্ব ছিল প্রায় 7 থেকে 8 কিলোমিটার। আর সে সময় যাতায়াত ব্যবস্থা তেমন ভালো না থাকায় তার পক্ষে প্রতিদিন বাসা থেকে এসে যে কাজ করা সম্ভব নয়। তাই মজনু কাকা সিদ্ধান্ত নিলেন তিনি এই দোকানে থেকেই সমস্ত চেয়ার টেবিল বানাবেন, আর প্রতি সপ্তাহে রবিবার একদিনের জন্য বাসায় আসবেন। যাই হোক, সুরেশ্বর বাজারটি পদ্মা নদীর পাড়ে হওয়াতে প্রতিদিন বিকেলবেলা এই বাজারে তাজা ইলিশ মাছ সহ নদীর অনেক টাটকা মাছ পাওয়া যেত। ঘটনার দিন বিকেলবেলা মজনু কাকা 3 হালি বা 12টি টাটকা ইলিশ মাছ কিনে সাইকেল চালিয়ে গ্রামের আঁকা বাঁকা রাস্তা ধরে বাসার উদ্দেশ্যে রওনা করলেন। আগেই বলেছিলাম সময়টা ছিল আষাঢ় মাস। মজনু কাকা 10 থেকে 15 মিনিট সাইকেল চালিয়ে যাওয়ার পর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, সেই সাথে প্রচুর বজ্রপাত। এমন অবস্থায় মজনু কাকা ভিজে শরীর নিয়ে গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেন। সময় যত গড়াচ্ছে বৃষ্টি আর বজ্রপাত ক্রমাগত বেড়েই চলেছে। মজনু কাকা এবার সিদ্ধান্ত নিলেন সে বৃষ্টিতে ভিজে বাড়ির দিকে রওনা করবেন। কিন্তু বজ্রপাত এতই হচ্ছিল কাকার যাওয়ার সাহস পেল না। টানা 3.5 ঘন্টা থেকে প্রায় 4 ঘন্টা বৃষ্টি হলো। এভাবেই প্রায় এশার সময় হয়ে গিয়েছে। এমন অবস্থায় কাকা বৃষ্টির কমার পর বাড়ির দিকে রওনা করলে, কিন্তু গ্রামের রাস্তাটি মাটির হওয়াতে প্রচন্ড বৃষ্টিতে রাস্তায় কাদো কাদো হয়ে গিয়েছে। এই কাদাযুক্ত রাস্তা দিয়ে সাইকেল চালানো কোনোভাবেই সম্ভব নয় তার পক্ষে। তাই তিনি ঠিক করলেন সাইকেলটি গ্রামের সেই বাড়িতে রেখেই পায়ে যাত্রা শুরু করবেন। তো এভাবেই যেমন বলা তেমন কাজ। প্রায় ঘন্টাখানেক হাঁটার পর মজনু কাকা আমাদের স্থানীয় ঘড়িসার বাজারে এসে পৌঁছালেন। বাজারে এসে 1 কাপ রং চা খেয়ে আবারও হাঁটা ধরলেন। রাতুল ভাই, একটা জিনিস বলে রাখি আপনাকে, আমাদের স্থানীয় ঘড়িসার বাজার থেকে আমাদের বাড়ি যেতে হলে মাঝখানে একটি মাজার, 2টি মন্দির ও একটি বটগাছ পড়ে। প্রথম যে মাজারটি ছিল সেটি আব্দুল পাগলের মাজার, এরপরে রমেশ পাগলের মন্দির, তারপরে আছে হরিসভার মন্দির, এরপরে রয়েছে একটি বটগাছ, তারপরেই আমাদের বাড়ি। আমাদের বাড়িতে ঢোকার আগে বিশাল একটি গহীন বাঁশঝাড় আছে। যাই হোক, মজনু কাকা আপন মনে সিগারেট জ্বালিয়ে সেই আব্দুলের মাজারটি অতিক্রম করে রমেশ পাগলের মন্দিরও অতিক্রম করলো কোনো প্রকার ঝামেলা ছাড়াই। মজনু কাকা যখনই হরিসভা মন্দিরের সামনে গেলেন তখনই সে দেখল তার পেছনে একটি কালো রঙের কুকুর তার পিছে পিছে আসছে।
মজনু কাকা প্রথমে ব্যাপারটি স্বাভাবিকভাবে নিলেও একটা জিনিস খেয়াল করলেন, যখনই তিনি হাঁটছেন কুকুরটিও তার সঙ্গে সঙ্গে হাঁটছে। শুরুতে ব্যাপারটি নিয়ে কিছু না ভাবলেও একটু ভয় পেলেন এবার। তাই দোয়া দরুদ যা জানতেন সেগুলো পড়তে পড়তে তিনি সামনে এগোচ্ছেন। একটা সময় খেয়াল করলেন কাকার পেছনে যে কুকুরটি ছিল সেটি আর নেই। মজনু কাকা ব্যাপারটি পাত্তা না দিয়ে হাঁটতে হাঁটতে সেই বটগাছটির সামনে এসে থামলেন। মজনু কাকা দেখছে বটগাছটি থেকে একটি আলো আস্তে আস্তে মাটিতে নেমে আসলো। চারিদিকে শুনশান নীরবতা, মজনু কাকা ছাড়া একটা লোকও নেই রাস্তাতে। এমত অবস্থায় মজনু কাকা কাদামাটিতে পা পিছলে মাটিতে পড়ে যান। আর হঠাৎ করেই সে দেখেন তার ব্যাগে থাকা ইলিশ মাছগুলো জ্যান্ত হয়ে ব্যাগের মধ্যে লাফালাফি শুরু করেছে। মজনু কাকা তখন প্রচন্ড ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই তার মনে হলো পেছন থেকে অদৃশ্য কেউ একজন তাকে টান দিয়ে মাটিতে পড়া অবস্থা থেকে দাঁড় করিয়ে দিল। তখন হাতে থাকা ইলিশ মাছের ব্যাগটি ছুঁড়ে ফেলে দেয় তিনি এবং সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। মজনু কাকার যখন জ্ঞান ফিরে আসে সে তখন দেখে আবারও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর সে কাদামাখা অবস্থায় মাটিতে পড়ে আছে। মজনু কাকার এখনো বাড়িতে পৌঁছতে অনেকটা পথ পাড়ি দিতে হবে, কিন্তু তার সামনে মনে হচ্ছে বাকি রাস্তাটা হেঁটে যাওয়ার সাহসটুকু হারিয়ে ফেলেছে সে। তবুও মনকে শক্ত করে উঠে দাঁড়ায় এবং আল্লাহর নাম নিতে নিতে সামনে এগোতে থাকে। মজনু কাকা হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছাকাছি চলে আসে এবং বাড়ির সামনে থাকা সেই বাঁশঝাড়টির কাছে এসে দাঁড়ায়। বাঁশঝাড়টি পার হলেই তাদের মসজিদ, আর মসজিদের পেছনেই তাদের বাড়ি। বুকে সাহস নিয়ে আল্লাহর নাম নিতে নিতে বাঁশঝাড় পার হতে থাকে। বাঁশঝাড়ের মাঝামাঝি এসে সে যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তার কাছে মনে হচ্ছে একটি হেলে থাকা বাঁশের উপরে সারিবদ্ধভাবে 7 থেকে 8 জন ব্যক্তি মাটি পর্যন্ত পা ঝুলিয়ে বসে আছে, আর তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। মজনু কাকা এই দৃশ্য দেখে আবারও অজ্ঞান হয়ে যাবার উপক্রম। ঠিক তখনই গাছে থেকে বসে থাকা একজন মোটা গলায় বলে ওঠেন, আমরা তোর জন্য অপেক্ষা করছি, আজ কিভাবে বেঁচে ফিরিস আমরা দেখে নেব। এই কথা শুনে মজনু কাকার পুরো শরীর অসাড় হয়ে আসে। মজনু কাকা আল্লাহ বলে চিৎকার দিয়ে উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়তে থাকেন। মজনু কাকা লক্ষ্য করলেন সে যখনই আয়াতুল কুরসি পড়তে শুরু করলো ঠিক তখনই মাটিতে পর্যন্ত ঝুলে থাকা পাগুলো আস্তে আস্তে ছোট হতে লাগলো। আর ঠিক তখনই মসজিদ থেকে হ্যারিকেন হাতে মিটি মিটি আলো নিয়ে কেউ একজন এগিয়ে আসছেন তার দিকে। মজনু কাকা এবারও অনেকটা সাহস ফিরে পেলেন। মজনু কাকা খেয়াল করলেন আলোটি তার থেকে 20 থেকে 30 হাত দূরে এসে থেমে গেল। হ্যারিকেনের আলোয় মজনু কাকা দেখল সাদা পাঞ্জাবি পরিহিত একজন ব্যক্তি, আর ব্যক্তিটি মজনু কাকার নাম ধরে ডাক দিচ্ছে। ডাকটা ছিল এমন, কে? মজনু ভাই, মজনু ভাই, ভয় পাবেন না, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব। মনে হচ্ছে আপনি খুব ভয় পেয়েছেন, আসেন আমার সাথে আসেন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। এই বলে ইমাম সাহেব হুজুর সামনে সামনে হাঁটতে থাকে। মজনু কাকাও দেখলো এটা আমাদের মসজিদের ইমাম সাহেবের কণ্ঠ, তাই সে অনেক সাহস পেল এবং ইমাম সাহেবের পেছন পেছন হাঁটতে শুরু করলো। মজনু সাহেব অনেক কথা বলার চেষ্টা করলো, আবার অনেক সময় তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই যে 20 থেকে 30 হাত দূরত্ব ছিল হুজুর এবং তার মাঝে সেটি অতিক্রম করতে পারল না। ইমাম সাহেব এই সময় তার সাথে কোনো কথা বলেননি। একটা সময় মজনু কাকা আর ইমাম সাহেব তাদের বাড়ির উঠোনে এসে পৌঁছালো। ইমাম সাহেব মজনু কাকাকে তার বাড়ির উঠোনে রেখে বলল, আপনি ঘরে ঢোকেন, আমি মসজিদে চলে গেলাম। মজনু কাকা ঘরের সামনে গিয়ে আমার দাদাকে ডাকলেন। দাদা দরজা খুলে দিল। মজনু কাকা ঘরে প্রবেশ করলো। শরীরে তখন অনেক কাদা মেখে আছে। দাদি এবং দাদা কাকাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। এরপর মজনু কাকা তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাদেরকে সব খুলে বলেন এবং সে সঙ্গে এটাও বলেন ইমাম সাহেব তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই কথা শুনে দাদা বলে ওঠে, ইমাম সাহেব তো গত শুক্রবারে মসজিদ থেকে ছুটি নিয়েছে, তার গ্রামের বাড়ি চলে গিয়েছে, আর তার তো আসতে আগামী শুক্রবার বাঁচবে। মজনু কাকা এবার অনেকটাই অবাক হয়ে গেলেন। তাহলে কে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল, আর কেই বা তার সঙ্গে কথা বললো হ্যারিকেন হাতে নিয়ে। দাদি কাকাকে অভয় দিয়ে বললেন, কি হয়েছে সেটা পরে পাওয়া যাবে, এখন তুই যা, গরম পানি দিয়ে গোসল করে আয়। গোসল শেষ করে কাকা সে রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হতেই কাকার শরীরে প্রচন্ড জ্বর আসলো। এরপর একজন কবিরাজ আনা হলো। কবিরাজ সবকিছু শুনে কাকাকে ঝাড়ফুঁক দিল এবং কয়েকটি তাবিজ দিল। আর কবিরাজ জানতে চাইল ইমাম সাহেব কাল রাতে কিভাবে আসলো। তখন কবিরাজ পালিত জিন দিয়ে জানতে পারলেন মজনু কাকা যখন বাঁশঝাড়ের সামনে উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়ছিলেন, ঠিক তখন একটি ভালো জিন মসজিদে নামাজ পড়ছিল। কাকার আয়াতুল কুরসি শুনে সেই জিনটি লক্ষ্য করলো মজনু খারাপ জিনের কবলে পড়েছে, তাই তিনি মসজিদ থেকে ইমাম সাহেবের রূপ ধারণ করে মজনু কাকাকে বাঁশঝাড় পার করে দেয় এবং মজনু কাকার আয়াতুল কুরসি শুনে আর ভালো জিনের উপস্থিতি টের পেয়ে খারাপ জিনগুলো সেখান থেকে চলে যায়। এসব বলে কবিরাজ চলে যায়। তার 4-5 দিন পর কাকার জ্বরও ভালো হয়ে যায়
এরপরেও কাকার সাথে আরও অনেক ঘটনা ঘটেছিল, অন্য কোনো এপিসোডে সেগুলো শেয়ার করব। রাতুল ভাই, আমার ঘটনা ভালো লাগলে সবার উদ্দেশ্যে প্রচার করার অনুরোধ রইল। লেখাতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, আমরা চমৎকার একটি মেইল শুনলাম। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আপনারা ঝটপট লিখে জানান কার কাছে এই ঘটনাটি কেমন লাগলো, প্রথম মেইলটি কেমন লেগেছে। এই মেইলটি আমাদেরকে পাঠিয়েছিলেন ইতালি থেকে জাহিদুল ইসলাম বরকত ভাই। সো ওনার পাঠানো মেইলগুলো বরাবরই ভালো হয়।